কি অবস্থা সবার? তো আজকে আমরা চলে যাচ্ছি ব্রাইট একাডেমিক কেয়ারের অনলাইন ক্লাসে। তো আজকে আমরা একটু কথা বলবো, ভিন্নধর্মী কিছু কথা। আজকে আমরা কয়েকদিন পরে জগন্নাথ ইউনিভার্সিটির সি ইউনিটের পরীক্ষা, কয়েকদিন পরে না, 28 তারিখে, আর 2 দিন পরে। তো আজকে আমরা এই যে সি ইউনিটের পরীক্ষার জন্য সাজেশনমূলক একটা ক্লাস নিয়ে যাচ্ছি তোমাদের জন্য। তো ব্যবসায়ী নীতি ও অ্যাকাউন্টিং এর কি টাইপের প্রশ্ন হইতে পারে, বা কোথা থেকে প্রশ্ন হবে, বা কতটুকু পড়বো, সেই টাইপের একটা ভিডিও আজকে আমরা করবো। তো চলো আমরা একটু শুরু করি। তো সবার আগে আমরা আজকে দেখব ব্যবসায়ী নীতি থেকে কি টাইপের প্রশ্ন আসতে পারে, বা ব্যবসায়ী নীতির জন্য আমরা লাস্ট মোমেন্টে কোনগুলো পড়বো ব্যবসায়ী নীতি। তো ব্যবসায়ী নীতির জন্য আমরা লাস্ট মোমেন্টের যে জিনিসগুলো পড়বো, তো আমাদের ইন্টারমিডিয়েটে যে সিলেবাস আছে, তো আমাদের ইন্টারমিডিয়েটের যে সিলেবাস আছে, সেই সিলেবাসের যে টপিকগুলো আছে, সেই টপিক ধরে যদি আমরা আগাই, আমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে প্রথমে ব্যবসায়ের নীতির যে প্রথম যে ফার্স্ট যে পেপারটা আছে, ফার্স্ট পেপার থেকে আমরা মূলত যে টপিকগুলো পড়বো, সবার আগে আমরা পড়বো ব্যবসায়ী পরিবেশ। ব্যবসায়ী পরিবেশটা আমরা পড়বো, ব্যবসায়ী পরিবেশ। ব্যবসায়ী পরিবেশের ভিতরে যে 6 প্রকার পরিবেশ আছে, এই 6 প্রকার পরিবেশটা আমরা পড়বো। এই 6 প্রকার পরিবেশের ভিতরে কি কি আছে, যেমন হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, তারপর হচ্ছে সামাজিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, অর্থনীতি পরিবেশ। এই যে 6 প্রকার পরিবেশ, এই পরিবেশের উপাদানগুলো পড়বো। এই যে পরিবেশ এবং উপাদান, এই উপাদান। এবং যেহেতু জগন্নাথের লিখিত থাকবে, লিখিতর জন্য এই কাকে কোন পরিবেশের উপাদান কোনটা এবং কাকে কোন পরিবেশ বলে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হইতে হবে অর্থনৈতিক পরিবেশ কাকে বলে, বা সামাজিক পরিবেশ কাকে বলে, এই টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এখান থেকে শুধুমাত্র আমরা 6 প্রকার পরিবেশ পড়বো এবং উপাদানগুলো পড়বো। আচ্ছা, এরপরে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে অংশীদারি। অংশীদারির আগে যদি আরেকটা চ্যাপ্টার আছে, সেটা হচ্ছে এক মালিকানা। এক মালিকানা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, তো এক মালিকানা আমরা রাখলাম না। তো অংশীদারি পড়বো। অংশীদারির ভিতরে আমরা কি কি পড়বো? অংশীদারির আমরা হচ্ছে আইন পড়বো, অংশীদারির আইন পড়বো। অংশীদারির যে প্রকারভেদ আছে, অংশীদারির প্রকারভেদ পড়বো, ডেফিনেশন পড়বো, এবং অংশীদারদের প্রকারভেদ পড়বো। এখান থেকে যে প্রকারভেদগুলো আছে, প্রকারভেদের ভিতরে যেগুলো আছে, সাধারণ অংশীদার, নামমাত্র অংশীদার, ঘুমন্ত অংশীদার, কর্মী অংশীদার, যে অংশীদারের যে প্রকারভেদ আছে, প্রকারভেদ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আমরা যে ফার্স্ট পেপারে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কোম্পানি। কোম্পানি থেকে মোটামুটি প্রশ্ন আসবে, এটা নিশ্চিত। কোম্পানি থেকে, কারণ কোম্পানি তো অনেক বড় একটা টপিক। এখান থেকে আমরা স্পেসিফিক কয়েকটা টপিক বলে দিচ্ছি, সেই টপিকগুলো থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেটা হচ্ছে কোম্পানির প্রকারভেদ। হ্যাঁ, কোম্পানির প্রকারভেদ যেমন কি হইতে পারে: পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, বিধিবদ্ধ কোম্পানি, হোল্ডিং কোম্পানি, সাবসিডিয়ারি কোম্পানি। এখান থেকে এক সেট প্রশ্ন আসতে পারে। এবং এখান থেকে আরেকটা পড়বো কোম্পানির যে দলিল, কোম্পানির দলিলগুলো পড়বো। দলিল, কোম্পানি আইন। আর একটা টপিক পড়বো, সেটা হচ্ছে সেটা লিখিতের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে প্রাইভেট লিমিটেডকে পাবলিকের রূপান্তর। পাবলিকের রূপান্তর, এটা হচ্ছে আমাদের লিখিতের জন্য আমরা একটু পড়বো। এখান থেকে এটা পড়লেই হবে। আর এখান থেকে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে শেয়ারের প্রকারভেদ। শেয়ারের প্রকারভেদ। আচ্ছা, এখান থেকে আমরা ফার্স্ট পেপারে অংশীদারি পর্যন্ত পড়লাম। অংশীদারির পরে আমরা এখান থেকে আর কয়েকটা টপিক পড়বো, সেটা হচ্ছে আমাদের ব্যবসায়ের আইনগত যে দিক আছে। আইনগত দিকের ভিতরে কি কি আছে? আইনগত দিকের ভিতরে আমাদের আছে হচ্ছে কপিরাইট। কপিরাইটের যে আইন আছে, কপিরাইটের যে সময়সীমা আছে সেটা পড়বো। পেটেন্ট পড়বো, তারপর হচ্ছে ট্রেডমার্ক। আর আমরা আরেকটা পড়বো, সেটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি ব্যবসা, ফ্র্যাঞ্চাইজি বিজনেস। ফ্র্যাঞ্চাইজি। এখান থেকে আমরা ফার্স্ট পেপারে আমরা জাস্ট এই কটা টপিকই পড়বো। এর বাইরে আমাদের ফার্স্ট পেপারে আর কোনো টপিক পড়া লাগবে না। সেটা হচ্ছে কি কি পড়বো: ব্যবসায়ী পরিবেশ পড়বো, ব্যবসায়ী পরিবেশের উপাদানগুলো পড়বো, তারপর অংশীদারি পড়বো, অংশীদারির আইন পড়বো, অংশীদারদের প্রকারভেদ পড়বো, তাদের দায়টা পড়বো, তাদের কার কি দায়িত্ব সেটা পড়বো, কোম্পানির প্রকারভেদ পড়বো, কোম্পানির দলিল পড়বো, কোম্পানির আইন পড়বো, তারপরে যে পাবলিক লিমিটেডকে প্রাইভেট লিমিটেডে রূপান্তর করা যায়, এবং শেয়ারের প্রকারভেদ। শেয়ারের প্রকারভেদে সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, রাইট শেয়ার, বোনাস শেয়ার, এইগুলো পড়বো। মোটামুটি ফার্স্ট পেপার থেকে এই কয়েকটা টপিক পড়লে মোটামুটি হচ্ছে জগন্নাথের সি ইউনিটের জন্য আশা করি কভার হবে। আর সেকেন্ড পেপার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ফার্স্ট পেপার থেকে যদিও প্রশ্ন কম আসে, সেকেন্ড পেপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট।
যেটা আমরা ব্যবসায়ী নীতি বলতেছি, এই ব্যবসায়ী নীতির ভিতরে সবার আগে যেটা পড়তে হবে সেটা হচ্ছে, আমি শেষ থেকে শুরু করি। সবার শেষে আছে যে অধ্যায়টা, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। নিয়ন্ত্রণ থেকে আমরা কি পড়বো, সেটা হচ্ছে নিয়ন্ত্রণের হচ্ছে আমাদের একটা কি আছে, নিয়ন্ত্রণের ধাপ আছে। নিয়ন্ত্রণের ধাপ সমূহ, যে 5 প্রকার ধাপ আছে, এই ধাপ সমূহের ভিতরে কি কি, আদর্শ মান নির্ধারণ, তারপরে হচ্ছে কার্যফল পরিমাপ করা, বিচ্যুতি নির্ণয় করা, সংশোধনমূলক গ্রহণ করা, নিয়ন্ত্রণের যে ধাপ আছে। তারপর নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে, নিয়ন্ত্রণ পদ্ধতিটাও খুবই ইম্পর্টেন্ট। এই নিয়ন্ত্রণ পদ্ধতির ভিতরে আমরা পড়বো SWOT অ্যানালাইসিস, তারপরে পড়বো ব্রেক ইভেন পয়েন্ট, বাজেটীয় নিয়ন্ত্রণ। এই যে নিয়ন্ত্রণের যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে। হচ্ছে SWOT অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট, তারপরে CPM মডেল আছে। এই যে পদ্ধতিগুলো আছে, এই পদ্ধতিগুলো থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর বাইরে হচ্ছে নিয়ন্ত্রণের পরে যে চ্যাপ্টারটা আমরা দেখবো, নিয়ন্ত্রণের বাইরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পেশনা। পেশনাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। পেশনার ভিতরে আমাদের কি কি আছে, পেশনার ভিতরে আমাদের নিট থিওরি আছে, নিট থিওরি, এক্স থিওরি, ওয়াই থিওরি, জেড থিওরি, যেটা হচ্ছে উইলিয়াম ওসির দেওয়া জেড থিওরি। তারপরে এখান থেকে ইআরজি তত্ত্ব, ইআরজি তত্ত্ব পড়বো। এখান থেকে আমরা আরো পড়বো হচ্ছে পেশনার ডি উপাদান তত্ত্ব। এখান থেকে যে তত্ত্বগুলো আছে, তত্ত্বগুলো খুবই ইম্পর্টেন্ট। এবং পেশনার সাথে হচ্ছে কর্মীদের কি সম্পর্ক, এক পেশনার কিভাবে দিতে হয় বা পেশনা কিভাবে কাজ করে, এগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি রিটেনের ক্ষেত্রে। আচ্ছা, পেশনার পরে আমরা যে অধ্যায়টা দেখবো সেটা হচ্ছে নেতৃত্ব। পেশনার পরে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে নেতৃত্ব। আচ্ছা, নেতৃত্বের যে প্রকারভেদ আছে খুবই ইম্পর্টেন্ট। নেতৃত্বের প্রকারভেদের ভিতরে কি আছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে জানি হচ্ছে গণতান্ত্রিক নেতৃত্ব, তারপর স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, তারপরে হচ্ছে লাগামহীন নেতৃত্ব, পিতৃসুলভ নেতৃত্ব। যে নেতৃত্বের প্রকারভেদ এবং নেতৃত্ব কাকে বলে, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা সুবিধা অসুবিধাগুলো রিটেন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন প্রশ্ন আসতে পারতে যে গণতান্ত্রিক নেতৃত্ব কাকে বলে, বা গণতান্ত্রিক নেতৃত্বের সুবিধাগুলো কি কি, বা হচ্ছে স্বৈরতান্ত্রিক নেতৃত্ব কি, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের প্রকার কিভাবে কাজ করে, বা এটা সুবিধা কি অসুবিধা কি, এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। নেতৃত্ব থেকে প্রশ্ন আসবে মোটামুটি, এটাও আমরা বলতে পারি। আশা করি যে নেতৃত্ব থেকে একটা প্রশ্ন আমরা পাবো। আর এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে পরিকল্পনা, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পরিকল্পনা থেকে যে প্রশ্ন আসলে সেটা হচ্ছে পরিকল্পনার প্রকারভেদ। যেমন হচ্ছে মেয়াদের ভিত্তিতে হইতে পারে, সেটা কাজের ভিত্তিতে হইতে পারে। পরিকল্পনার যে প্রকারভেদ আছে, পরিকল্পনার প্রকারভেদ থেকে একটা প্রশ্ন আসতে পারে, বা পরিকল্পনা কিভাবে কাজ করে, এই টাইপের একটা প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আর এখান থেকে আরেকটা আছে, আমরা যেটা জানি সেটা হচ্ছে হেনরি ফুলের 14টা নীতি। 14টা নীতিটাও খুবই ইম্পর্টেন্ট। 14টা নীতির ভিতরে যেগুলো আছে, কার্য বিভাজন নীতি, তারপরে হচ্ছে দায়িত্ব কর্তৃত্বের নীতি, এই নীতিগুলো খুব ইম্পর্টেন্ট। মোটামুটি এগুলো পড়লে ম্যানেজমেন্ট বা ব্যবসায়ী নীতি যেটা আমরা বলতেছি, এটা কাভার হবে। এই টপিকগুলো যদি পরীক্ষার আগে আমরা একটু দেখে যাই, বা প্রিভিয়াস ইয়ারও যদি আমরা দেখি, এই টপিকগুলো থেকে প্রতি বছর প্রশ্নটা আসে। এখান থেকে এটার বাইরে আর আমরা যদি কর্মী সংস্থানটা একটু দেখি, কর্মী সংস্থান থেকে জাস্ট 2টা টপিক পড়বো। কর্মী সংস্থানটা কিভাবে হয়, এটা কর্মী সংস্থান, এর উৎস, আর কর্মীদের প্রশিক্ষণ, এই 2টা জিনিস এখান থেকে 2টা টপিক এখান থেকে পড়বো। কর্মী প্রশিক্ষণ, এটা ম্যানেজমেন্টের জন্য মোটামুটি আমাদের এইটুকু হচ্ছে সাজেশন। এখানে হাতে গোনা করে টপিক, খুব বেশি টপিক না। এটা হয়তো পড়তে আমাদের সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা যদি আমরা সময় দিই, তাহলে পরীক্ষার আগের দিন এটা সুন্দরভাবে শেষ করা যায়। যেমন সেকেন্ড পেপার থেকে আমরা নিয়ন্ত্রণের ধাপসমূহ পড়বো, নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো পড়বো। কোন পদ্ধতিগুলো পড়বো, SWOT অ্যানালাইসিস পড়বো, ব্রেক ইভেন্ট পড়বো, বাজেটীয় নিয়ন্ত্রণ পড়বো, CPM মডেল পড়বো। আর তারপরে আমরা যদি এখান থেকে পেশনা পড়ি, পেশনার ভিতরে আমরা ডি উপাদান তত্ত্ব পড়বো, ডি উপাদান তত্ত্ব, তারপর এক্স থিওরি আছে, ওয়াই থিওরি আছে, উইলিয়াম ওসির জেড থিওরি পড়বো। মানে এখান থেকে আমরা মার্শাল হচ্ছে নিট থিওরিটা পড়বো। নিট থিওরি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নিট থিওরির যে 5টা উপাদান আছে, 5টার কোনগুলো হচ্ছে উচ্চ স্তরের, কোনগুলো মধ্য স্তরের, কোনটা নিম্ন স্তরের, এটা দেখাটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটার বাইরে আমরা পার্ট অ্যানালাইসিসটা একটু দেখবো।
তারপরে হচ্ছে আমাদের হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে নেতৃত্বের যে প্রকারভেদ, 4 প্রকার নেতৃত্ব, এই 4 প্রকার নেতৃত্বটা একটু দেখব। আর পরিকল্পনার প্রকারভেদটাও একটু দেখব। আর ফার্স্ট পেপার তো বললামই, অংশীদারি আছে, তারপর হচ্ছে কোম্পানি আছে, ব্যবসায়ী পরিবেশ আছে, এগুলাই পড়লে হবে। এটার জন্য আমাদের ব্যবসায়ী সংগঠনের আমরা যদি এইগুলাই পড়ি, এগুলাই হচ্ছে ম্যানেজমেন্ট বা ব্যবসায়ী নীতি প্রয়োগের জন্য যেটা আমরা বলতেছি সেটা এটার জন্যই হবে। এরপরে আমাদের যে জিনিসটা পড়তে হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংটা ম্যাথমেটিক্যাল সাবজেক্ট, এখান থেকে তো ম্যাথ থাকবে। তো এটা তো খুব বেশি পড়ার দরকার নেই, যদিও আমরা এতদিন ধরে ম্যাথ দেখছি বা ম্যাথ করছি। এখান থেকে কোন টাইপের ম্যাথগুলো আসতে পারে সেটা একটু দেখি। অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা যে জিনিসটা ফলো করবো সেটা হচ্ছে আমরা হিসাব সমীকরণ পড়ছি, যেটা আমরা 9-10 থেকেই পড়তেছি। হিসাব সমীকরণ ইকুয়াল টু এল যোগ ই, আমরা জানি এটা সংক্ষিপ্ত রূপ, এটার একটা বর্ধিত ফর্ম আছে। এই বর্ধিত ফর্মের ভিতরে যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হিসাবে যে শ্রেণীভাগ, আয় ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। হিসাব সমীকরণটা অ্যাটলিস্ট পরীক্ষার আগে দেখতেই হবে। তারপরে যে চ্যাপ্টারটা দেখতে হবে সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণের ভিতরে আমাদের স্পেসিফিক কিছু সূত্র আছে, যেমন হচ্ছে চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, মোট লাভ অনুপাত, নেট লাভ অনুপাত, এই 4টা। এই 4টার বাইরে হচ্ছে আরও যেগুলো আছে সেটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে আসছে হচ্ছে, যেহেতু এটা ম্যাথমেটিক্যাল থাকবে, তো ম্যাথমেটিক্যাল এমন কিছু ফিগার থাকবে যেটার জন্য আমরা মুখে মুখে করতে পারি, চলতি অনুপাত, তড়িৎ অনুপাত, এই টাইপের যে আছে এগুলাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটার বাইরে আরেকটা চ্যাপ্টার সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেওয়া মিল। রেওয়া মিল থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে? রেওয়া মিলের আমরা জানি রেওয়া মিলের 2 ধরনের ভুল আছে, একটা হচ্ছে নীতিগত ভুল, একটা হচ্ছে কারণিক ভুল। নীতিগত ভুলের যে প্রকারগুলো আছে বা কারণিক ভুল যেগুলো আছে এগুলো পরীক্ষাকে একটু দেখতে হবে। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে। তারপর হচ্ছে এখান থেকে অবচয় থেকেও প্রশ্ন হবে। অবচয় থেকে কী ধরনের প্রশ্ন? আর একটা কথা, যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষা, অনেকগুলো শিফট পরীক্ষা হবে, তো সেহেতু প্রশ্ন অনেকগুলাই হবে। তো প্রশ্নর জন্য যে এটা জানি না কার কপালে কী আছে, কিন্তু যেহেতু শিফট ওয়াইজ পরীক্ষা হবে তো অনেকগুলো প্রশ্ন হবে, তো মোটামুটি এই টপিকগুলোর বাইরে যাবে না। আর হচ্ছে অবচয় থেকে যে প্রশ্নগুলো হবে, অবচয়গুলো থেকে হচ্ছে আমাদের স্পেশালি সরল রৈখিক আর ক্রমহ্রাসমান, এই 2টা পদ্ধতি, সরল রৈখিক আর ক্রমহ্রাসমানের পদ্ধতি, এই 2টা পদ্ধতি দেখে আসা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে একটা প্রশ্ন হবে। এবং এই চ্যাপ্টারের জন্য কিছু থিওরিক্যাল পার্ট আছে, যেমন হচ্ছে অবচয় কোন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়, অবচয় ধার্যের মূল বিষয় কী কী, এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং আরেকটা কথা, অংশীদারি পড়ছি আমরা, অংশীদারি ব্যবসায়ী সংগঠনেও আছে, অ্যাকাউন্টিংয়েও আছে, অংশীদারি থেকেও ম্যাথ আছে। সেটা হচ্ছে মূলধনের উপর সুদ আর হচ্ছে উত্তোলনের উপর সুদ, উত্তোলনের উপর কখন কত % সুদ ধরতে হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। যে মাসের শুরুতে বলে 6.5%, মাসের মাঝখানে বলে 6, শেষে বলে 5%, এই যে পার্সেন্টগুলো আছে অংশীদারি থেকে, এখান থেকে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এটা গেল। আর এটার বাইরে হচ্ছে লিখিতের জন্য আরেকটা চ্যাপ্টার দেখতে হবে, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থা থেকে কী ধরনের লিখিত প্রশ্ন হইতে পারে সেটা হচ্ছে, যেমন আমরা বলতে পারি মোট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো একটা উদ্দীপক দিয়ে, বা বললো মোট স্থায়ী সম্পদ নির্ণয় করো, বা চলতি সম্পদ স্থায়ী সম্পদ দিয়ে দিল, আমার মালিকানা সত্ত্ব নির্ণয় করতে বলে বা দায় করতে বলে, এই টাইপের প্রশ্ন আসতে পারে। যেহেতু যেমন লাস্ট 3 বছর ধরে কোনো লিখিত পরীক্ষা হয় নাই বা নিজস্ব পদ্ধতিতে পরীক্ষা হয় নাই, তো সাজেশন কটা একটু টাফ। তারপর আমরা চেষ্টা করতেছি যতটুকু কমের ভিতরে আনা যায়। আর একটা জিনিস সেখান থেকে দেখতে হবে, সেটা হচ্ছে সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা, এটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর এখান থেকে আরেকটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে ভুল সংশোধনী জাবেদা। এই টপিকগুলো পরীক্ষার আগে যদি আমরা একটু দেখে যাই, আশা করি এখান থেকে কমন আসবে, এখান থেকে কমন আসার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা কথা, যারা একদম শেষের শিফটে পরীক্ষা দিবা তারা কি কাজ করবা, প্রথম শিফটে যে পরীক্ষার প্রশ্নগুলো কালেক্ট করে সেগুলো একটু সলভ করার চেষ্টা করবা। ওই প্রশ্নগুলো যদিও এটা হচ্ছে প্রশ্ন রিপিট হবে না, কিন্তু যে টপিক থেকে প্রশ্ন আসছে ওই সিমিলার টপিকের প্রশ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদি প্রথম শিফটে রেওয়া মিল থেকে প্রশ্ন হয় তাহলে পরের শিফটেও রেওয়া মিল থেকেই প্রশ্ন হবে। প্রথম শিফটে যদি অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন হয় তাহলে পরের শিফটে অনুপাত বিশ্লেষণ থেকে প্রশ্ন হবে, কারণ কি প্রশ্ন একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তো অ্যাকাউন্টিংয়ের জন্য এই কয়েকটা টপিক পড়লেই হবে, যেহেতু সময় বেশি বাকি নেই, পরীক্ষার আছে 2 দিন। তো আমি যে টপিকগুলো বললাম এই টপিকগুলো 2 দিনের ভিতরে সুন্দরভাবে শেষ করা যায়, এবং এই টপিকগুলো পড়লে মোটামুটি আমার কমন আসবে আশা করা যায়। তো ধন্যবাদ সবাইকে। বাদ পড়ছে কোনোটা?